রয়েছে আমি দেবারতী। পরিবর্তন হয়েছে ৩-৪ মাস প্রায় অতিক্রান্ত, আর এর মধ্যেই একাধিক অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আসার কথা, কিন্তু সেই জায়গায় বিজেপির তরফ থেকে বেশ কিছু অভিযোগ আসছে। কীরকম অভিযোগ না, প্রাক্তন শাসক তারা তাদের নির্বাচনে পরাজয় হওয়ার পর থেকে নাকি বিজেপির বিভিন্ন জায়গায় যারা কর্মী সমর্থক এমনকি নেতৃত্বস্থানীয় রয়েছেন যারা, তাদের ওপর আক্রমণের ঘটনা, হামলার ঘটনা ঘটাচ্ছেন, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। বারুইপুর থেকে খবর আসছে যে স্ত্রীর সামনে স্বামীকে খুন করা হলো। বীরভূম থেকে খবর আসছে যে বিজেপির নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, সেই সাদা থান যে কালচার বাম আমলের থেকে শুরু হওয়া, আর সেই কালচার নাকি এখনো চলছে এই রাজ্যে। এই যে ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে এই সাদা থান পাঠানো হলো, বোমা ছোড়া হলো, একাধিক বোমা তৈরির সরঞ্জাম, বোমা ইত্যাদি উদ্ধারও হলো। নানুরের ছবি দেখাচ্ছি। তো এইরকম কিছু সন্ত্রাস বা এরকম কিছু গন্ডগোল অশান্তির খবরের মধ্যে একটা প্রশ্ন সামনে আসছে যে ভোটে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য কি তৃণমূলের বিরুদ্ধে যেহেতু অভিযোগগুলো উঠছে, পরিবারের তরফ থেকে এইরকমই কিছু অভিযোগ একদম সরাসরি নাম করে বলছেন, তৃণমূল কি তাহলে ঘুরে দাঁড়ানোর জন্য সন্ত্রাসকেই ভরসা করতে চাইছে? সেই দিন কি সামনে এলো? তার মানে গত 15 বছর বা তার আগে বিরোধিতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠনই কি গড়ে ওঠেনি? কেন আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে যে তারা সন্ত্রাসকে হাতিয়ার করে ঘুরে দাঁড়াতে চাইছে, সংগঠনকে নয়? নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে দাঁড়াতে চাইছে সন্ত্রাসকে সামনে রেখে। এই মারাত্মক অভিযোগ আজকে এখান থেকে আলোচনা শুরু করব। আজকে আমার সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করাই। আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন। ঝন্টুদাকে প্রথমে স্বাগত জানাবো। আমার সঙ্গে রয়েছেন 3টি রাজনৈতিক দলের 3জন প্রতিনিধি। দীপঙ্কর সরকার বিজেপির মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, দীপঙ্কর দাকে স্বাগত জানাবো। তৃণমূলের তরফ থেকে মুখপাত্র নীলাঞ্জন দাস রয়েছেন, নীলাঞ্জনকে স্বাগত জানাবো। রয়েছেন জয়ন্ত কুমার আইচ, কংগ্রেস মুখপাত্র, জয়ন্ত দাকেও স্বাগত জানাই। কিন্তু এই অভিযোগে অভিহিত কেন হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, তার আগে একটু অভিযোগগুলো শোনাবো। যেটা আমি একদম শুরুর ঘটনাটা যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে বারুইপুরের ঘটনা। বারুইপুরের স্ত্রীর সামনে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হচ্ছে। স্ত্রীর প্রতিক্রিয়া এখানে খুব ইম্পর্টেন্ট, আমি একটু শোনাতে চাইবো ওনার স্ত্রী কি বলছেন। 18 বছর ধরে বাড়ি ছাড়া ছিলাম, মানে 15 বছর তৃণমূলের জমানা, তার আগে 3 বছর বাম জমানা। এই 18 বছর এরা বাড়ি ছাড়া ছিল, শুধুমাত্র বিজেপি করার অপরাধে খুন হতে হয়েছে বাপি সরকারকে। কি হয়েছে ঠিক আমি একটু জানার চেষ্টা করব। যেটা বলছেন বাপি বাবুর স্ত্রী, একটু দেখাই, দেখুন। বলছে সব বিজেপির লোক ফোন করছে, আমাদেরই লোক ফোন করেছে, তখন ও বলছে বলে আমার ডাকছে আমি যাবো, তাই বলছে এখানটা। তাহলে দেখো যেন অনেক রাত হয়ে গেছে, বলে এক্ষুনি যা আবার চলে আসো। আনতে তাহলে আমি তোমার সাথে যাবো, কিন্তু বলে ঠিক আছে তাহলে তুমি চলো আমার সাথে। বলে না সবাই আবার যাচ্ছি বলে আমাদের ওখানে আর কার দৌড় মনে একদম মারলো, আর থাকে যেতে হবে না, বলে ওরা সবাই চলে যাচ্ছে তাহলে আমি ডেকে নিয়ে আসি। তাই বলি চল ডেকে নিয়ে আসি বলে হচ্ছে সামনে, আর আমি যাচ্ছি পিছনে। আমি কিন্তু ওর হাত ধরেছিলাম, আমার বলে না, বলতে হাতটা ছাড়, আমি তো সব একসঙ্গে যাই। বলতে গিয়ে খানিকটাই দূর গেল, ওরা সবাই তখন ওর খাবারকে ধরে নিল, ওর মাটি পড়ে গেছে, আমি ছুটে গিয়ে ধরেছি, আমার তো ছেলে তখন দুমদাম মারলো। বিজেপি করি বলে ওরা তৃণমূল করে। এবার আবার 18 বছর আমরা তার জন্য ভাগে ছিলাম, বিজেপি করি বলে 18 বছর ভাগে ছিল। 18 বছর বাদে 3 মাস হচ্ছে আমরা বাড়িতে এসেছি, তাহলে আমাদের কোনো ঝামেলা। বিগত দিনে পঞ্চায়েত ভোট হোক, বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, যেটা এখানে দীপঙ্কর দাদের লাগাতার অভিযোগ থাকতো এবং ওদের এই তথ্য বিভিন্ন সময় ওরা তুলে ধরেছেন বিভিন্ন ক্ষেত্রে, যে কতজন কর্মী ওদের খুন হয়েছে, এবং সেক্ষেত্রে শাসকের বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু এখনো ছবিটাতে কোনো বদল নেই, মানে এখনো বিজেপি কর্মীকে আক্রান্ত হতে হচ্ছে, এখনো তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠছে, অন্তত এই পরিবার তো তাই বলছে। দীপঙ্কর দাস, সন্ত্রাসের খবর আমরা কম পাচ্ছি ঠিকই, কিন্তু তা সত্ত্বেও বন্ধ হয়নি এখনো সন্ত্রাস। মর্মান্তিক ঘটনা, ভাবা যায় না। দেখুন, সব জায়গায় রাজনীতিকে নিয়ে আসা ঠিক না, কিন্তু
পরিবারের সদস্য তার স্ত্রী তার বলছে টেনে নিয়ে গিয়ে সামনে মাথায় খুন করেছেন, এবং তিনি বলছেন আমরা 18 বছর বাড়ি ছাড়া ছিলাম। অভিযুক্ত তাহলে 18 বছর তো আর তৃণমূল ছিল না, এটাও ঠিক। এক্ষুনি যিনি আছেন তিনি বলবেন যে আমরা তো 15 বছর 18 বছর বাড়ি ছাড়া ছিলাম। সিপিএমের জামানা থেকেই তারা হয়তো বিজেপি করার অপরাধে অত্যাচারের শিকার হয়েছেন বলে এলাকা ছাড়া ছিলেন, এবং এই পরের 15 বছরও ফিরতে পারেনি। 3 মাস হয়েছে বাড়ি ফিরলেন। আমরা তো বলেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস টিকেছিল। আর এতদিন পর্যন্ত 322 জন ছিল, আজকে বাপিবাবুকে নিয়ে 323 জন, বর্ধমানে যদি ধরা হয় তাহলে 324। জানি না এখন বলতে বলতে সংখ্যাটা বেড়ে গেল কিনা। তাহলে এই যাদের মানে সন্ত্রাসের বাতাবরণে ক্ষমতায় টিকে থাকা, এবং যাদের আরাবুল থেকে শুরু করে শওকত থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে জাহাঙ্গীর থেকে শুরু করে সব একেবারে নাম, একেবারে সম্পদ, সেই মুঘল বাদশারা সব তাদের সম্পদ এক একজন, সেই সব সম্পদকারীরা যদি দলের একটা কাণ্ডারি হয় এবং তারাই যদি মূল ক্ষমতায় টিকে থাকার জন্য একমাত্র ক্ষমতায় টিকে থাকতে হবে, দুর্নীতি করতে হবে, চুরি করতে হবে, রাহাজানি করতে হবে, মানুষকে ভয় দেখাতে হবে, এই যাদের রাজনৈতিক উৎস একটা সময় সততার কথা বলেছে ছেড়ে দিয়ে পুরোটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, তাহলে ক্ষমতায় দুর্নীতিগ্রস্ত থাকে কী হবে? থাকার জন্য যা যা করার দরকার তাই করেছেন, সেই জন্য সন্ত্রাসের হাতিয়ার করে সাধারণ বাংলার মানুষকে হত্যা করেছেন। আমরা সংখ্যা দিয়ে, নাম দিয়ে, পরিসংখ্যা দিয়ে প্রতিটা ঘটনাকে জানিয়ে দিয়ে বলেছি, এবং আজকের যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে হারানোর পর ক্ষমতা ফিরে পাওয়ার জন্য বা কোনো দিন ক্ষমতায় আসা যায় কি না এই সন্ত্রাসের অবস্থানকে আবার গ্রহণ করেছে, এবং সন্ত্রাসকে অবলম্বন করেই এই বাংলায় টিকেছিল এবং বাংলায় ক্ষমতা থেকে চাইছে। কিন্তু একটা কথা পরিষ্কার যে এটা আমাদের এই আরেকজন কর্মীর জীবন গেল ঠিকই, সেদিন সংখ্যাটা আগামী দিন আমারও হতে পারে, কিন্তু কোনোভাবেই এই দম্ভ এবং অহংকারী বদনাম মানে বাংলাকে শেষ বদনামকারী, যুব সমাজের চাকরি চুরিকারী, কয়লা বালি পাথর একের পর এক দুর্নীতিতে নিমজ্জিত দলটা এই বাংলার বুকে আর কোনো দিন কোনোভাবেই ফিরে আসবে না। নীলাঞ্জন, দেখুন, প্রথমে বলি যে ঘটনাটি ঘটেছে, দুটো ঘটনা, একটা বারুইপুরে ঘটেছে আর একটা বীরভূমের নানুরে ঘটেছে। দুটোই অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোনো প্রাণ, তাদের দলমত নির্বিশেষে কারোর যদি প্রাণ যায় বা কেউ যদি পলিটিক্যাল ভায়োলেন্সের শিকার হয়, সে যে দল যার প্রতি করুক সেটাকে আমরা সমানভাবে কন্ডেম করি, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি সরকার এসে গেছে বাংলায় মোটামুটি 104-5 দিন হয়ে গেল। তো এখন আমি যতটুকু পড়াশোনা করেছি সেখানে আমি জানি যে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি গত এই 3 মাস প্লাস এই সময়কালে যে পরিমাণ অবনতি আমরা দেখছি সেটা সত্যি অভাবনীয়। আমরা দেখলাম যে কীরকমভাবে পুলিশ কাস্টাডিতে থাকা একজন তৃণমূল নেতা তাকে পুলিশ কাস্টাডিতে সে পুলিশি অত্যাচারে সে খুন হয়ে গেল। তার কি রিপোর্ট এলো আমরা জানি না। আমি বিরজু কেওটের কথা বলছি, হালি শহরে। এবং তারপরে আজকে এই দুটো ঘটনায় আমি আসি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এবং যেই পরিবার তাদের স্বজন হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। এই যে বিজেপি কর্মী মারা গেছেন বাপি প্রামাণিক, তার পরিবারের দাবি হচ্ছে তাকে যে খুন করেছে, পরিকল্পনা মাফিক খুন করেছে, তার নাম হচ্ছে সুজন মণ্ডল, এবং সে সেখানকার বিজেপি নেতা। হতে পারে কখনো সে তৃণমূল করতো, সেটা হতে পারে। একটা রাজ্য যখন মানে একটা পলিটিক্যাল লেগেসি চলে, সেখানে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দল চেঞ্জ করে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে সে বিজেপির নেতা, এবং সেটা লোকে বলেছে, এবং বিজেপি বলছে তাকে নাকি কিছুদিন আগে সাসপেন্ড করা হয়েছিল, কিছু কারণে হয়তো সেই ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছিল। তার নাম সুজন মণ্ডল। এটা প্রথম ঘটনা, এটা যেটা বারুইপুরে ঘটেছে। কোন বারুইপুর? যেখানে কিছুদিন আগে একজন শিশু কন্যা সে ধর্ষিতা হয়েছিলেন, এবং সেখানে মূল অভিযুক্ত এখনো ফেরার। আরেকটি ঘটনা যেটা ঘটেছে, সেখানে তৃণমূলের দিকে অভিযোগ করা হচ্ছে, নানুর এই ঘটনাটা ঘটেছে। সেখানে একজন বিজেপি নেতা রসময় দাস, তার বাড়ির সামনে বোমা মানে ছোঁড়া হয়, এবং কিছু পরিত্যক্ত বোমাও ছিল, এবং পুলিশ পরবর্তীকালে সেখানে এসে সেই বোমা উদ্ধার করতে গিয়ে একটা বোমা ফেটে গেছে। এবং একই সাথে বাড়িতে এই যে সাদা থানের, আপনি বুঝতে পারছেন এই যে কালচারটা, এই যে পলিটিক্যাল ভায়োলেন্সের কালচারটা, যেটা
সেই সিপিএম আমল থেকে এই জিনিসটা চলছে। এই সাদা থানের রাজনীতিটা আমরা তখন থেকেই দেখেছি কিরকম ভাবে কংগ্রেস এবং তৃণমূলের বদল তো আমরা দেখতে পাচ্ছি না। আমি ওই জন্যই আমি প্রথমেই না কালচারের বদল এটা একদমই গ্রাম, এবং এই জায়গাটাতে প্রথম যে কাণ্ডটা বলি সুজন মণ্ডল, একটা পয়েন্ট আমি মিস করলাম, তোমার কাছেই থাকবো। রাজারহাটে কিছুদিন আগে আমরা দেখছিলাম ওই যে সময় বোধহয় তরুণজ্যোতি তিওয়ারি উনি এখানে নেই, তাও আমি বলছি, তরুণদার সেই ছবিও আমরা দেখাচ্ছি একটু, ওই সময় সাদা থান প্রচুর পাওয়া গেল। আচ্ছা, তারপরে আমরা বাইপাসের ধারে দেখলাম, বাইপাসের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণে সাদা থান পাওয়া গেল, আরো অনেক কিছু পাওয়া গেছে সেখানে, সেগুলো আমি উল্লেখ করছি না। সেগুলো সাদা থান নাকি মহিলাদের পরিধানের জন্য কোনো না সেটা সাদা থান না কি সেটা আমি জানি না, সেটা আমি উনি দেখাচ্ছেন এবং বলেওছিলেন উনি ওটা গিয়ে প্লান্ট করেননি, এটার কি প্রমাণ আছে? এবং এখানে আমি দেখছি যে নীল পাড়ের শাড়ি, ওই জন্য আমি এই সমস্ত কথা, এগুলো হচ্ছে জার্গনস, এগুলো হচ্ছে কথাবার্তা, রেটরিক। তিনি গিয়ে এক গাড়ি থান গিয়ে ওখানে রাখেননি, এর কোনো প্রমাণ আছে? ওই জন্য এই কথার মধ্যে আমি যাব না। এই যেই ঘটনাটা ঘটেছে, যেটা বারুইপুরে ঘটেছে, যেখানে একজন বিজেপি কর্মী, সে দীর্ঘদিনের কর্মী এবং সে দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিল, এবং 15 বছরে আমাদের শাসনকালেও সে বাড়ি ফেরত আসেনি, এবং বিজেপি ক্ষমতা এসছে, এখন সে বাড়ি ফিরেছে, এবং সেখানে একজন বিজেপির অন্য একজন কর্মী, এবং কি নিয়ে বিবাদটা ছিল হচ্ছে পুজো কমিটির কে দখল নেবে, এইটা নিয়ে বিবাদ থেকে। তো ওই জন্য আপনাদের প্রতিবেদনে একটা গলদ ছিল, সেটাকে আমি ফার্স্টে কারেক্ট করলাম, এগুলো আমাদের করতে সময় চলে যায় আসলে। তো সেই জায়গা থেকে বলবো যে বিজেপির আমলে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিই স্বরাষ্ট্রমন্ত্রী, বারুইপুরের মতন একটা জায়গা যেখানে এত বড় একটা প্রায় রাইট লাইক সিচুয়েশন হলো, গণপিটুনিতে একজন অভিযুক্ত মারা গেল, আগের কেসটার কথা বলছি, গণধর্ষণের কেসটা বলছি, শিশুকন্যার সাথে, সেই জায়গাতে তারপরেও যে ল অ্যান্ড অর্ডারের কোনো রকমের উন্নতি হয়নি, বরঞ্চ দিন দিন অবনতি হচ্ছে, সেটাই আমরা দেখছি। এই যে ভায়োলেন্সকে কিছু জায়গায় নর্মালাইজ করে দিচ্ছেন না বিজেপি নেতৃত্বরা, এইটার মানে কিন্তু বুমার্যাং হচ্ছে যে তাদের নিজেদের কর্মীরা মানে বিষয়টা আমি এটা বুঝতে পারিনি কোন প্রতিবেদনের কথা বলছো, আমরা তো জাস্ট যা হয়েছে না আমি তোমারই প্রতিবেদনে, তোমরা শুরুতে যেটা বললে যে তৃণমূলের দিকে অভিযোগ, না অভিযোগ পরিবার বলছে, আমাদের কথা না, পরিবার বলছে ওরা তৃণমূল করে, তিনি একটা কথা বললেন, সেটা আমি একটা বহুল প্রচারিত সংবাদপত্র আনন্দবাজার, তার যেটা অনলাইন এডিশন থেকে আমি এটা পড়লাম, না বুঝতে পেরেছি, কিন্তু আমি বলছি ওনার স্ত্রী যেটা বলেছে আমরা তো সেটা নিয়ে মানে সেটাই জাস্ট করেছি। আবার এট দ্য সেম টাইম আমি এখানে বলছি, এই নিউজ আর্টিকেলটা পড়ে আমি বলছি, সেই ভদ্রলোক সরি আই উইথড্র মাই, সেই মার্ডারার সে বিজেপির লোক ছিল, এবং বিজেপি নাকি কিছুদিন আগে, তারা তো এখন সবাইকে গণহারে সাসপেন্ড করছে, হয়তো সেই সাসপেনশনের তালিকায় খুব ছোট করে এটা উত্তর নিয়ে বাকিদের কাছে যাব। না আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, যার পরিবারের সদস্য মারা যাচ্ছেন তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস হত্যা করে গেল, আর এখানে বসে বসে প্রবক্তা হয়ে বলছেন বিজেপি করলেন। মানে কত বড় দ্বিচারিতা, সেই পরিবারের কোনো মতামতের দাম নেই। মানে পরিবারের এক মিনিট, সুজয় মণ্ডলের কথা, যার কথা সুজয় বা সুজন মণ্ডল সাসপেন্ড হওয়া বিজেপি নেতা, একে কি আপনারা চেনেন? আমাদের দলের সাথে কোনো যোগাযোগ নেই, চেনার কোনো প্রশ্ন নেই। এরকম কথা গল্প বানিয়ে লাভ নেই। আমরা তো আপনাকে বললাম, আরে আপনি আবার সেই একই কথা বলছেন। না অন্য কোনো সংবাদ মাধ্যমকে আমি যেহেতু এখানে মানে কোট করে এলাও করতে পারছি না, তার পরিবার বলছে, সে তার উপরে পরিবার এটা বলেছে, তার পরিবার এটা বলেছে, কি বলছে যে স্বজনহারা সামনে মাথা দেখে আরে ভাই বিপদে পরিচালনা করার চেষ্টা করবেন না, তার পরিবার, আরে আপনি হলে আপনার পরিবার বলে সেটা গ্রহণযোগ্য নয়। না আমি বলছি আপনি হলে আপনি যদি আজকে করতেন আপনার পরিবার লোক বলে তারা বলতে ভুল কথা করছে, সাসপেন্ডেড, সেটা বলছে রাজ্য কমিটির একজন নেতা, তার নাম হচ্ছে উত্তম কর। কে উত্তম কর? আপনি তাকেও চেনেন না, বিজেপি রাজ্য কমিটি কে বলে উত্তম কর বলে বিজেপি দল হয়ে গেছে? না আপনাকে আপনার দেখুন ব্যাক টক করবেন, দেখুন আমি ফালতু কথা বলছেন না, আমরা বলছি আমাদের কেউ নয়, আমাদের দলের কেউ বলেছে, আমাদের রাজ্য সভাপতি বলেছে। আচ্ছা আমি একটু শোনাই, বিজেপি জেলা সভাপতি বলেছে, প্রাক্তন জেলা সভাপতি বর্তমানে রাজ্য কমিটির সদস্য উত্তম কর বলেছে। একটু শুনিয়ে নি বিজেপির তরফ থেকে এটার পরে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে, একবার একটু শুনি দেখুন। ওখানে সব দাঁড়িয়েছিল আমাদের দলের কর্মীরা, ছেলেপুলেরা, আমরা দাঁড়িয়েছিলাম বাপিদার ওই আমাদের এই 3 রাস্তার মোড়ে 10-15 জন মতো। এবার 10-15 জন আমাদের একটা খাওয়া দাওয়া ছিল, আমরা ওখানে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করতে গিয়ে এবার অনেক রাত হয়ে গেছে, টিএমসির হাতমান বাহিনীরা ওখানে ঘুরছিল, ঘোরার সাথে এবার আমাদের একটু আতঙ্ক দেখাচ্ছে, আমাদেরকে হুমকি দিয়েছে। প্রথম হুমকি দেওয়ার সাথে সাথে আমরা ওখান থেকে চলে গেছি বলতে এনারা সব চলে গেছে, আমাদের পার্টটা এপারে ওপারে,
এনাদের পার টেপা বাবিদা চলে এসছে, প্রশান্তদা, মৌসুমি ছিল, সবাই দিয়ে চলে এসছে। এবার আমি আর নানান্দা যখন বাইকে করে যাচ্ছি, আমাদের দিকে এরকম বড় বড় রড, লাঠি, শোট, বন্দুক নিয়ে আমাদের দিকে ছুটে যাচ্ছে। এরা হচ্ছে টিএমসি হারবান বাহিনী। আমরা আমি খুব ভয় পেয়ে গেছি। আমি তখন খুব মর্মান্তিক। আজকে ভারতীয় জনতা পার্টি 4 তারিখের পর আমরা কোনো ধরনের এই ধরনের নৃশংস ঘটনায় আমরা যাইনি, যারা 21 নির্বাচনের পর করেছিল। কিন্তু সেই আমাদের দুর্বলতা ভেবেছে ওনারা, তাই সেই টিএমসির যে গুন্ডারা আবার আমাদের বিভিন্ন কার্যকর্তাদের পিছনে তারা এই ধরনের বিভিন্ন জায়গায় করছে। কালকে তারই একটা ঘটনা, আমাদের একজন কর্মীকে আমরা হারালাম। আমরা হত্যা রাজনীতি বিশ্বাস করি না। ভারতীয় জনতা পার্টি যদি ইচ্ছা করতো 4 তারিখের পর অনেক কিছুই হতো, অনেক রক্ত, কিন্তু আমরা সেই রাজনীতি আমরা বিশ্বাস করি না। আজকে একজন সাধারণ মানুষ, যে খুব এলাকার যার নাম ভালো হিসাবে, তাকে চলে যেতে হলো। আইন এখানে আছেন বারুইপুরের ইনচার্জ থানার এবং এডিশনাল এসপি আছেন। আমরা ওনাদের কাছে আবেদন করেছি দোষীরা যাতে তাড়াতাড়ি ধরা হোক পরে এবং উপযুক্ত। যদি কোনো ঘটনায় পুলিশ জড়িত থাকে, না আমি বলছি দীপঙ্করদা, যদি কোনো ঘটনায় পুলিশ জড়িত থাকে, কিছুক্ষণ আগে নীলাঞ্জনী প্রসঙ্গ তুলছিল, সেখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যের পুলিশ মন্ত্রী কথা বলে থাকেন যে তদন্ত হবে পুলিশের বিরুদ্ধেও, তাহলে এক্ষেত্রে যদি বিজেপির কেউ জড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে আশা করব আমরা বিজেপি সরকার তারা তদন্ত করবে। অপরাধী খুনির আবার এই ব্যাপারটা যে বিজেপির কেউ হবে না, তো এটা কোনো বলা আছে নাকি? না আমি সেটা বলছি না, আমি বলছি যাই হোক সত্যটা আমরা জানতে পারবো। তাহলে বলছেন বিজেপি, আপনি বলছেন বিজেপির লোক বলেছে বিজেপির অন্য কোনো রাজনৈতিক, আমি বললাম তো, আমি তো উক্তি করলাম। ওনার স্ত্রী বলছে তৃণমূল, ওনার স্ত্রী যেহেতু বলছে তৃণমূল, তো আমাকে তো ওইটা ধরেই এখন চলতে হবে। আমি দেখুন ওনার পরিবার মানে তো একমাত্র স্ত্রী নন, উনি একজন মানে আর্তনাদ করছেন এই মুহূর্তে, তিনি তৃণমূল শব্দটি ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু তার পরিবার থেকেই বলা হয়েছে যে এখানে এটা যুক্ত হচ্ছে সুজন মণ্ডল, যে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে পরিকল্পনা মাফিক তাকে মেরেছে, তাকে খুন করেছে। এই সুজন মণ্ডল হচ্ছে সাসপেন্ডেড বিজেপি নেতা। এবার কবে সাসপেন্ড, কি সাসপেন্ড, সেটা বিজেপি প্রবক্তাই বলতে পারে। বেশ, একটা আমদানি হয়েছে তা নয়, এ বহু বছরের বিষয় এবং যথেষ্ট ঐতিহ্য নিয়ে এগিয়ে চলেছে। জয়ন্তদা, এগুলোর পরিসমাপ্তি হবে কি মনে হয়? প্রথমে বলবো যে দুটি খুন আজকে হয়েছে, নানুরেরটা কিন্তু একটা সন্ত্রাসের ঘটনা, শুধুমাত্র রাজনৈতিক সন্ত্রাস, যেখানে বোমা ছোড়া হয়েছে, সাদা থান পাঠানো হয়েছে ইত্যাদি। আমি খুন বলতে কিন্তু শুধু আজকের খুনের কথাও বলছি না, কারণ গত 15ই আগস্ট আমাদের কংগ্রেসের নাকাশিপাড়ার প্রাক্তন ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার আইন পড়ুয়া ছেলে, যিনি আইনের ছাত্র ছিলেন, আবু সুফিয়ান, তাদের দুজনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। তো এটা দলমত নির্বিশেষে, এই সন্ত্রাস এবং সন্ত্রাসের বলি দলমত নির্বিশেষে হচ্ছে, যে কোনো মৃত্যু হচ্ছে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আর সবথেকে যন্ত্রণাদায়ক হচ্ছে সেই পরিবারগুলোর প্রতি, মানে পরিবারের সদস্যদের, যারা এই এপিসোডের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। কিন্তু এটা তো নতুন কোনো ঘটনা নয়, এটা দীর্ঘ 34 বছরের বাম শাসন, বিগত 15 বছরের তৃণমূল শাসন এবং অধুনা 3 মাসের বিজেপির শাসন। এই একটা লং পিরিয়ড ধরে আমরা দেখে আসছি এই রাজনৈতিক খুনোখুনির হিংসা। 34-এর আগেরটা বললেন না? কংগ্রেসে হতো সিদ্ধার্থ 72 থেকে 77-এর গল্প তো 34 বছর ধরে শুনে এসছি, কিন্তু আমি তো 77 পরবর্তী পর্বে জন্মগ্রহণ করেছি। তো আমি জন্মে যেটা দেখেছি আমি সেটা নিয়েই আলোচনা করতে স্বচ্ছন্দ বোধ করবো। ওই সময় তো আমরা কেউ জন্মাইনি। হ্যাঁ, তো স্বাধীনতা তো ইতিহাস, স্বাধীনতা তো ইতিহাস। হ্যাঁ, এটা কোনো কথা হলো? স্বাধীনতা তো ইতিহাস। তো এখন 34 বছর ধরে তো বামফ্রন্টের সিপিআইএম এর মুখে অনেক 72 থেকে 77-এর গল্প শুনে তারা 34 বছর কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে সেই 34 বছরে তারা তো কিছু বদল আনতে পারেনি। 72 থেকে 77-এ আমরা শুনিনি যে কংগ্রেসের আমলে কারোর বাড়ির সামনে গিয়ে সাদা থান আর ফুলের মালা ফেলে দিয়ে আসা হতো, কিন্তু আমরা 34 বছরে বামফ্রন্টের শাসনে আমরা দেখেছি যে লোকের বাড়ির সামনে কিভাবে সাদা থান ফেলে আসা হতো। যিনি ক্যান্ডিডেট হয়েছেন পঞ্চায়েতের ভোটে বা পুরসভার ভোটে, তার পরের দিন যেদিনকে ইলেকশন, সেই ইলেকশনের থেকে সে যদি উইথড্র করে নেয়, সেই জন্য সে ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে তার বউয়ের হাতে সাদা থান তুলে দেওয়াও পর্যন্ত হয়েছে, তারও নিদর্শন আছে বাম জামানায়। এবং তারই খুব ভালো ছাত্র এবং ছাত্রী হচ্ছেন বিগত 15 বছরের তৃণমূল জামানা।
তারা হচ্ছে বামফ্রন্টের উৎকৃষ্ট উদাহরণ, যে বামফ্রন্টের যে লেগাসিটা তারা বহন করেছেন এটাই হচ্ছে তার প্রমাণ। আর আজকের যে ঘটনাটা আপনি বলছেন, এই নানুরে যে সাদা থান দেওয়া অথবা এই বারুইপুরের খুন, এগুলো কিসের বহিঃপ্রকাশ? এগুলো তো সব ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের মধ্যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং, মানে কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। আজকে যে ভালো তৃণমূল হয়ে বিজেপির ছত্রছায়ায় চলে যাচ্ছে, তারা যে তাদের জায়গা আরও পাকাপোক্ত করার জন্য রক্তটাকে তো আর ভুলে যেতে পারে না। যে 15 বছর ধরে যে কর্মকাণ্ড করে এসছে সেটা এখানে এসে তারা চাইবে যে আমাদের জায়গাটাকে পাকাপোক্ত করতে হবে। তাহলে যারা আজকে এখানে পুরনো কর্মীরা রয়েছে, যারা হয়তো দুর্বল, তাদেরকে সরিয়ে দিতে হবে, বা যাদের জন্য তারা হয়তো সেই কাজকর্মগুলো তাদের আগামী দিনে করতে পারবে না বা তাদের পক্ষে অসম্ভব হবে, সেই জন্য তাদেরকে সরিয়ে দিতে হবে। এবং সেটা কিন্তু যে কোনো দলের পক্ষেই সম্ভব, সেটা কংগ্রেসের নেতাকেও সরানো হতে পারে পদ থেকে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই 34 বছরের বাম জামানা, 15 বছরের তৃণমূল জামানায় যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো এই 3 মাসের বিজেপির জামানায় কেন ক্রমাগত চলে যাচ্ছে? কেন সেখানে একটা ফুল স্টপ পড়ছে না? কেন সেখানে একটা ভিজিলেন্স আসছে না? তার কারণ হচ্ছে যে বিজেপিও কিন্তু ঠিক এই জায়গাটাতে তারাও কিন্তু নিজেদেরকে এক সারিতে বসিয়ে ফেলছে আস্তে আস্তে। সেটাই খুব দুঃখজনক। তার কারণ আপনি ভাবুন, কিছুক্ষণ আগে দীপঙ্কর দা বললেন যে 322 জন কর্মী তাদের মারা গেছেন বিগত 15 বছরে। এনাকে নিয়ে, বাপিবাবুকে নিয়ে 323, এবং উনি আশঙ্কা প্রকাশ করলেন আগামী দিনে হয়তো এটা বাড়তে পারে। কেন বাড়বে? যেখানে আমি ক্ষমতায় আছি, আমার দলের কর্মীরা মারা যাচ্ছে। বিগত 15 বছরে আমার দলের কর্মীদের, মানে বিজেপি দলের কর্মীদেরকে সেখানে মেরে ঝুলিয়ে দেওয়া পর্যন্ত হয়েছে। একাধিক জায়গায় আমরা দেখেছি যে বিজেপির কর্মীদের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, সেখানে যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, 3 মাসে এসে সেই কর্মীদের মৃত আত্মারা কি তাদেরকে নাড়াচ্ছে না? বিজেপির নেতাদেরকে, বিজেপির মুখ্যমন্ত্রীকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে আমাদের খুনের বিচারটা আমরা কবে পাবো? আমাদের যে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাদের যে তখন সেই তৃণমূলের যাদের প্রতি তাদের অঙ্গুলি ছিল যে এরাই আমাদের কর্মীদেরকে মেরে ঝুলিয়ে দিয়েছে, তাদের সেই তৃণমূলের সেই নেতৃত্ব এবং তৃণমূলের সেই তথাকথিত কর্মীরা কি আজকে ভালো তৃণমূল হয়ে গিয়ে বিজেপির ছত্রছায়ায় চলে এসছে? সে তাদের সেই খুনের বিচারগুলো কেন ফাইল খুলছে না? সেই বিচারগুলো কেন হচ্ছে না? উত্তর নেব আমি, কিন্তু তার আগে ঝন্টুদার কাছে যাই। ঝন্টুদা, দুটো বিষয় আমি জানবো আপনার কাছে। আমি একদম শুরু করেছিলাম যেখানে, যে সন্ত্রাস কি তাহলে ভরসা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে? আমি সন্ত্রাসের পার্টটা বাদ দিলাম, আমি বলছি সংগঠন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি একটি ফেসবুক লাইভ করেছেন, অনেকগুলো অভিযোগ সরকারের বিরুদ্ধে, বিভিন্ন অভিযোগ নিয়ে সরব হয়েছেন। কিন্তু কি করে তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে, বা কি ভাবছে তৃণমূল, কিভাবে আন্দোলন সংগঠিত হবে আগামী দিনে, এগুলো নিয়ে সেভাবে কিছু বক্তব্য নেই। আমি সেটাও ছেড়ে দিলাম, কারণ এটা উনি হয়তো ওনার মতো করে জল মাপছেন, বা হয়তো আগামী দিনে আসবে সামনে। কিন্তু এই যাই হয়ে যাক না কেন, যাই বদল হয়ে যাক না কেন, যাই ঘটে যাক না কেন রাজ্যে, বিহার, উত্তরপ্রদেশ যদি পারছে বা যদি পারলো, তাহলে কেন বাংলায় কি নেই বা কি আছে যে কারণে এই যে কালচারটা, সেটার কোনো বদল হচ্ছে না? কোথায় সমস্যাটা হচ্ছে ঝন্টুদা? দেখো, আজকে 100 দিন অতিক্রান্ত, 104 দিনের মতন এই সরকার। এখানে গিয়ে বিগত 15 বছরে তৃণমূল যে ফ্রিঞ্জ এলিমেন্টদের দিয়ে রাজ্যটাকে কন্ট্রোল করেছে, কারণ তৃণমূলের 15 বছরেও কোনো সংগঠন ছিল না, আজকে তো তাদের কিছুই নেই। ফলে এই যে অ্যান্টি সোশ্যাল বা ফ্রিঞ্জ এলিমেন্ট, যাদেরকে দিয়ে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায় বখাটে ছেলে, এই বখাটে ছেলেদের তারা খুল্লুম খুল্লা তখন শাসক তৃণমূল তাদের রাষ্ট্রীয় যন্ত্র, রাজ্যের মেশিনারি, পুলিশ দিয়ে কাজে লাগাতো। আজকে তারা বিরোধী বিক্ষিপ্তভাবে যে ফ্রিঞ্জ এলিমেন্টগুলো আছে, এবং আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিঞ্জ এলিমেন্ট বেঁচে থাকা যে কজন আছে তাদেরকে দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর জন্য এই খুনের রাজনীতিটা করছে। তাহলে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ালো? যে 104 দিনের যে সরকার, যার কাছে এন্টায়ার ল অ্যান্ড অর্ডারটা তার, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী 9 তারিখে 9 মে আমি একদম স্পষ্ট মনে আছে, শপথ নিয়ে উনি প্রথম সরকারি ভিজিটটা করেছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কবিগুরুর জন্মজয়ন্তীতে। সেদিন উনি ওখানে দাঁড়িয়ে বলেছিলেন প্রথম কাজ হবে বাংলায় আইনের শাসনটাকে ফিরিয়ে আনা, যেটা তৃণমূলের সময় হাইকোর্টের প্রদত্ত কোর্ট অনুযায়ী আইনের শাসন নেই, শাসকের আইন প্রিভেল করতো 15 বছরে। তাহলে প্রশ্নটা হলো, যেই মারুক না কেন, যেই রাম শ্যাম যদু মধু যেই মারুক, তৃণমূল মারুক, সিপিএম মারুক, নকশাল মারুক, কংসাল মারুক, মাউ মারুক, কিন্তু রাজ্যের
আইনের শাসনটা কিন্তু প্রতিষ্ঠা করার দায়টা শাসকের, অর্থাৎ বর্তমান শাসকের। তাহলে শাসকের কোন জায়গায় একটা ফেইল আছে, এটা অস্বীকারের জায়গা নেই। দীপঙ্কর বাবুদের এটাকে অনেস্টলি স্বীকার করে নিতে হবে। দ্বিতীয়, এখানে একটা খুব ভালো পয়েন্টের কথা বলেছেন কংগ্রেসের সমর্থক, যে আপনারা 104 দিন হয়ে গেল এই যে ফ্রিঞ্জ এলিমেন্ট দেবারতী তৃণমূলের আশ্রয়ে, আমি যদি ওই ভদ্রমহিলার স্টেটমেন্টটাকে ধরে নিয়ে বলি, তাহলে তৃণমূল খুনটা করেছে উনি সরাসরি বললেন। তাহলে তৃণমূল এই সাহসটা হেরে যাওয়ার পরেও পাচ্ছে কি করে? পাচ্ছে এই কারণে যে আপনি তো তৃণমূলের শাসনকালে বিজেপির 300+, কংগ্রেসের সিপিএমের যে অগণিত সমর্থকদের মারা হয়েছিল শুধু বিরোধী দলটা করার জন্য, তাদেরকে তো শাস্তি দিতে পারেননি আপনি। আপনি ঢিল ছোড়া দূরত্ব মানিকতলা, অভিজিৎকে যেদিন 2021-এর ভোটের রেজাল্টের পরে কুকুরের শিকল দিয়ে মারতে মারতে মারা হলো এবং তার পোষ্যদের মারা হলো, তাদের সাথে যুক্ত অপরাধীরা তো অভিযোগ যে তারা তো বিজেপিতে জয়েন করতে গিয়েছিল। এটা তো দীপঙ্কর বাবুরা স্বীকার করবে। যারা জয়েন করতে পারেনি, ভিতর থেকে সেই বিক্ষোভটা তৈরি হয়েছিল। প্রশ্ন হচ্ছে এই খুনিদের কেন শাস্তি দেওয়া গেল না এখনো পর্যন্ত? এদের শাস্তি দিতে পারলে তাহলে আজকে বেঁচে থাকা কয়েকজন তৃণমূলের মদতপুষ্ট গুন্ডা যারা অবশিষ্ট এখনো আছে, যাদের আইনের আওতায় আনা যায়নি, তারা কিন্তু এই সৎ সাহসটা দেখানোর সুযোগ পেত না। অর্থাৎ এন্টার এপিসোডে আপনি তৃণমূলকে গালাগালি করতেই পারেন, সেই ঋত তৃণমূল হোক, কালীঘাট তৃণমূল, মৃত তৃণমূল, ডিমাহত তৃণমূল, ধৃত তৃণমূল, যে নামেই তাকে ডেকে ডাকুন না কেন, ব্যর্থতা তো রাজ্যের সরকারের রাজধর্ম। এই সমর্থক তার দলের শুধু নয়, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বা একজন গভর্নমেন্টের প্রধান, তিনি কিন্তু বিজেপির সরকারের মাথা নন। তিনি যখন সরকারে আসীন হয়েছে গভর্নমেন্ট ফর অল, অর্থাৎ বিজেপিরও সমর্থকেরও তিনি সরকার, তৃণমূলেরও, অভাগা কংগ্রেসের সমর্থক এবং তার সন্তান যে খুন হয়েছে আইনজীবী তারও। ফলে রাজধর্ম বলছে ইমিডিয়েট এই যে অ্যান্টি সোশ্যাল ফ্রিঞ্জ এলিমেন্টটা লুকিয়ে আছে তৎকালীন সরকারের সরকারি দলের নাম ভাঙিয়ে আজও যারা খুন করছে তাদেরকে আইডেন্টিফাই করে এখনই তাদেরকে জেলে পড়ুক। তা না হলে কিন্তু এই খুন চলতেই থাকবে। এবং দেবারতী যে আইনের শাসনের কথা বলে আজকে এই বর্তমান সরকার একের পর এক কলকারখানা খুলছে, নতুন কলকারখানা তৈরি করছে, শিল্পপতিদের বার্তা দিচ্ছে যে রাজ্য এখন আমরা কিন্তু উল্টো দিকে হাঁটছি। আমরা 34 বছর 15 বছর, আমরা এই 50 বছরের যে খুনের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব, রাজনৈতিক অসহিষ্ণুতার বাংলা, এটাই আমরা নেই। এখানে সৌহার্দ্যিত্ব আইনের শাসনের বাংলা, এখানে ইনভেস্ট করুন, ইন্ডাস্ট্রি খুলুন, বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, এটা কিন্তু ব্যাহত হবে। একদম একদম ঠিক কথা। একটা বিরতির সময় হয়ে গিয়ে, কিন্তু দীপঙ্কর দা একটা কথা, শুভেন্দু অধিকারী যে সময় বিরোধী দলনেতা সে সময় বলতেন খুবই, লাল চুল কানে দুল, ওরা সবাই তৃণমূল। তো এরা 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 কোথায় গেল এখন? এরা কোথায় গেল সেটাই তো ব্যাপার। দেখুন, দুটো প্রশ্ন এখানে এসছে, একটুখানি বলি যে এরা সাহস পায় কী করে। সাহস পাই এই কারণেই, কারণ আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমরা ওই যে বলেছিল না ভাইপো দাঁড়িয়ে যে এবার ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীত বাজবে না, ডিজে বাজবে বলেছিল না ক্ষমতায় আসলে আবার। তা আমরা ক্ষমতায় এসেছি, তারা আসতে পারিনি। আমরা কিন্তু রবীন্দ্রসঙ্গীতও বাজাইনি, ডিজেও বাজাইনি। আমরা শান্তভাবে বসে থাকার কথা। তাণ্ডব করলে আপনি এখানে বসে থাকতে পারতেন না, কারণ আপনার মতো লোক এখানে বসে থাকার অধিকারই থাকতো না তাণ্ডব করলে। বুঝতে পেরেছেন? তাণ্ডব করিনি বলেই আপনি এত ভালো কথা এখানে বসে বসে বলতে পারছেন। এটাই হচ্ছে গিয়ে বিজেপি, যে আপনি আরো কথা বলতে পারছেন, আরো বলুন। তাণ্ডব থেকে আরো সংবিধান থেকে পেয়েছি বললেন, আমরা তো তাণ্ডব করিনি। যে আপনার ডিজে বাজবে বলেছিল, যাদবপুরে কি ভাইপো ডিজে বাজবে বলেছিল, বাজালে ভালো হতো। না না ডিজেটা আপনার মুখোপাধ্যায় বলছে আপনার বাড়ির লোক সভ্য সমাজে থাকতে পারতো। আপনার বিধায়ক সিটিং বিধায়ক বলছে তাণ্ডব করব এবং বললেন তাণ্ডব করবে। পরক্ষণে তিনি বলেছেন, তিনি এই বক্তব্য পরবর্তীকাল থেকে সরে এসেছেন। শুনুন একটা কথা, শুনুন, বিদ্রুপুর হাসি হাসছেন কেন? একটা ভদ্রলোকের মতন করুন না। তিনি একজন বিধায়িকা, তিনি তার বক্তব্য কি বলেছেন এটা জানেন? ক্রিমিনাল হয়ে গেল, তাই তো? একজন বিধায়িকার সর্বরী মুখার্জি ক্রিমিনাল হয়ে গেল। সবাই দেখে রাখুন, সর্বরী মুখার্জি ক্রিমিনাল। আর আপনার শওকত
তারপরে আরাবুল, এরা হচ্ছে কি সভ্য ওদের লোক। তো আপনারা নিয়ে নিয়ে ঘুরছেন, বেশ, বেশ, রাস্তায় বেশ, হাঁটাচ্ছেন তো, কোলে human কোলে rights violation কোলে করছেন। কোলে 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 আপনি এই যে বসে কথা বলতে পারছেন, এই হ্যাঁ, আপনার সাহসটাই থেকে আমরা দয়াটা দিয়েছি। নিচ্ছি না, আমরা- সংবিধান দিয়েছে। সংবিধান দিয়েছে বলেই তো আপনি বলতে পারছেন। হ্যাঁ। এতদিন সংবিধান দেয়নি, আপনার ভাইপোর ডিজে এতদিন আপনারা কথা বলতেন কি করে? বাজাবে বলবে আপনাদের তো ছিল। দুধ কলা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। আরে আপনি ডিজে ডিস্টার্ব করছেন, তাহলে আপনার সময় আমি বলে যাব। বলুন না, কোনো উত্তরও তো দিতে পারলেন আরে না। কিসের উত্তর আপনাদের দেবে? নেতা আরে গোষ্ঠী আমার দ্বন্দ্বে নেতা কি কি বলেছে? কি গোষ্ঠী বলেছে? দ্বন্দ্বে পুজোর দখল নিয়ে বিজেপিকে মারছে, এটাই আজকে কি নিউজ। ফালতু কথা বলে? ফালতু না, এটা আরে আপনি পুরো ফালতু সাবজেক্ট না মার্কা জেনে ছেলে এসেছেন। একটা। সাবজেক্ট না পুরো জেনে এটা বিজেপি সামনে মুখপাত্র ছিল। এসছে। দ্বিতীয় একটা কথা হচ্ছে শাস্তি দেবে। শাস্তি দেবে কে? আইন দেবে, বিচার বিভাগ দেবে। তো শাস্তি কি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি শাস্তি দিতে যাবে? 3 মাসের মধ্যে অভিজিতের যে কথাটা বলেছে, সত্যি সত্যি অভিজিতের কেসে যেটা ঘটনা যারা হয়েছে, আমরা চাই দ্রুত হোক, কিন্তু বিচারাধীন তো বিষয়, বিচারাধীন বিষয়, কোর্টের বিষয়কে টেনে নিয়ে কোর্ট থেকে নিয়ে গিয়ে মেরে দেবে। এটাই হচ্ছে গিয়ে, তাহলে সেটাই আইনি শাসন হতো। নিশ্চয়ই বিচার যেগুলো চলছে, পুরনো যে কেসগুলো হয়েছে, যারা মার্ডার কেস যেগুলো নেয়নি, সেগুলো মুখ্যমন্ত্রী আসার পরে বলেছেন কেসগুলোকে ওপেন করতে বলেছেন, যথাযথ তদন্ত করে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি যেমন সাজা না পায়, আর কোনো অপরাধী যাতে সাজার থেকে বাইরে না যায়, সেই জন্য সময় প্রক্রিয়ায় বিচার বিভাগের মাধ্যমে যা করবে বিচার বিভাগের সিদ্ধান্ত দেবে। মনে হলো খারাপ লাগলো, তাকে বললাম যে কালকে তোমাকে তুলে নিয়ে যাও, তোমার বিরুদ্ধে কেস ছিল, কিন্তু দেখা গেলো সে সত্যিকারের সেই অপরাধীর সাথে সঠিকভাবে যুক্ত নয়। না, একটা কথা এটা করা ঠিক নাকি? শাস্তি দেবে কি? বিচার বিভাগ দেবে না, বিজেপি যে শাস্তি দিয়ে দেবে। ঝন্টুদা আরে তারপরে এরা বলবে যে খুব ভালো হয়েছে। দীপঙ্কর, এক মিনিট। ঝন্টুদা, একটা কথায় আমি একটু আপনার কাছে আসবো যে মানে যে সিস্টেমেটিক ওয়েতে রাজ্যকে চালানোর কথা বা রাজ্যটাকে চালানোর দরকার, আপনার কি মনে হচ্ছে এই সরকার কি সেটা করছে না? না, দেখো, কোনো সরকারই যারা জনকল্যাণ করে, বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পর একটা কথা বলেছে, এটা বিজেপির সরকার নয়, জনগণের সরকার। এই একটা সরকারের অনেকগুলো উইংস থাকে, জানো তো, অভিজ্ঞ একটা মন্ত্রিসভা, আমলা, ব্যুরোক্রেট। আমার কোথাও যেন মনে হচ্ছে দক্ষ ব্যুরোক্রেট, মেধাবী ব্যুরোক্রেট এবং মন্ত্রী, একটা বড় অংশের মন্ত্রীর অভিজ্ঞতার যে সংমিশ্রণ এবং একটা ইকুইলিব্রিয়ামিটি মন্ত্রিসভায়, এই দুটোর মিশেলের বড্ড অভাব একটা সরকারে দেখা দিচ্ছে। এটা নিয়ে নিশ্চয়ই সরকার পক্ষের লোকজনও ভাবছেন, আমরা যেটা ভাবছি তারাও ভাবছেন, কারণ আয়না তো জনগণ। আমরা যারা কথা বলি সেটা একটা আয়নার দৃষ্টিকোণ থেকে। তুমি খেয়াল আপনি করবে, একটা উদাহরণ দিতে পারবেন? আমি উদাহরণ কি দিচ্ছি, বলছেন আমি উদাহরণ দিচ্ছি। কোথায় অভাব হলো? আমি বলছি, তাহলে পৃথিবীতে প্রথম বিজেপি এসছে, একটু শুনি, আর শুনি। তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকলে তৃণমূলের কংগ্রেসের মৃত্যু হয়নি। আমি উদাহরণ এটা কি দিচ্ছি। ঠিক? একটু শুনি, কেউ কোনোদিন হয়নি? হয়নি কি কোনোদিন? আজকে আগে শুনেনি দাদা, প্লিজ একটু শুনেনি, তারপর আমি আসবো আপনার কাছে। প্রথম please। কথা, দেবারতী এই সরকারটা রেজিমেন্টেড একটি দলের সরকার, তৃণমূলের মতো নয়, কিন্তু ক্যাডার বেস দল, এটা লিডার বেস নয় তৃণমূলের মতন। ফলে সবটাই হবে উপর থেকে নিচ অব্দি সুশৃঙ্খলায় আবদ্ধ হয়ে। প্রথম দেখো, আমি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েই বলছি, এটা সরকারি প্রকল্প। 1,45,00,000 লোককে তারা সরাসরি 3,000 টাকা করে বেনিফিট দিয়েছে সরকারি স্টেটমেন্ট অনুযায়ী। 17 লক্ষ লোক মাত্র বাকি, তাদেরটা গ্র্যাজুয়ালি 1 মাসের মধ্যে সরকার বলেছে ফিনিশ করে জাজ করবে। তাহলে বিজেপির দলের ক্যাবিনেট মিনিস্টার এবং ব্যুরোক্রেট তারা এইটা মহিলাদেরকে বোঝাতে পারলো না কেন, যে মাত্র 17 লক্ষ মহিলা টেকনিক্যালি বানান ভুল বা অন্যান্য কারণে আধার লিঙ্ক না হওয়ার জন্য তারা যে টাকাটা পায়নি। আনফর্চুনেটলি সরকারের কোনো দোষ নেই, এটা গ্রাসরুট লেভেলে বোঝানোর জন্য যে সাংগঠনিক এবং সরকারি মেশিনারি দরকার, তার কোঅর্ডিনেশনটা কেন দীপঙ্কর বাবুরা ফেল করলো, এটা প্রথম কথা। এই যে একটা গুডউইল, সরকার শুধুমাত্র কাজ ভালো করবে না, সেটাকে গ্রাসরুট লেভেলে কিন্তু পৌঁছতে হবে, নাহলে বিরোধীরা ওই পোরাসে ঢুকবে। এই জায়গাটার কথা আমি আবার বারবার বলছি। একটা সরকার চলে ব্যুরোক্রেট এবং জনপ্রতিনিধিদের ওয়েল কোঅর্ডিনেশনে। তৃণমূল যে জায়গাটা ফেল করেছিল, ব্যুরোক্রেট এবং ক্যাবিনেট মিনিস্টারদের তাল ছিল না দুর্নীতিতে। মমতা ব্যানার্জি এবং ক্যাবিনেট এবং ব্যুরোক্রেটদের মাঝখানে স্পেস তৈরি হয়ে গেছিল, দূরত্ব, যে দূরত্বটা ঢুকে গেছিল দুর্নীতি। মমতা বহু ক্ষেত্রে অন্ধকারে থেকেছে বা জানতে পেরেও কিছু করতে পারেনি, কারণ ভাইপো একটা প্যারালাল ফেস করে ফেলেছিল সরকারের। ফলে এইটা একটা রেজিমেন্টেড পার্টির থেকে মানা যায় না, এটা মানতে হবে। দীপঙ্কর বাবুরা একটা আত্মসমালোচনা করুক, নাহলে 3 মাস 3.5 মাসের একটি সরকার, 104 দিন যার বয়স, কি এমন করছে যে একটা জনবিক্ষোভ আছড়ে পড়ছে এবং সেটা ট্যাকেল করতে পারছে না এই জনপ্রতিনিধি এবং এই ব্যুরোক্রেটরা এবং দলের উইংসগুলো ধরলাম দুর্বল।
নতুন সরকার এসছে, তাদের সংগঠন সেইভাবে সাজানো হয়নি, কিন্তু ব্যুরোক্রেটদের তো একটা বড় ধরনের মেধা আচ্ছা, থাকে, আচ্ছা। এইটা কিন্তু প্রথম বেশ, কথা। বাকির একমত কিনা দেখি। জয়ন্তদা। দুদিন আগে আচ্ছা জয়ন্তদা, আমি একটু থামাচ্ছি, মানে আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। একটা বিরোধ দুদিন আগে শিলিগুড়িতে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এসেছিলেন এবং উনি খুব জোরের সঙ্গে বললেন যে বিএনএস পশ্চিমবঙ্গে লাগু হলো, যেটা বিগত 10 বছর ধরে তৃণমূল সরকার লাগু করতে দেয়নি। এবং সেই বিএনএস লাগু হওয়ার দরুন যেটা হবে যে এফআইআর হওয়ার পর চার্জশিট পুলিশ আর 90 দিন ওয়েট করতে হবে না, পুলিশ 1 মাসের মধ্যে চার্জশিট দেবে, আর 3 মাসের মধ্যে বিচার কমপ্লিট করতে হবে ফ্রম লোয়ার কোর্ট টু সুপ্রিম কোর্ট। এটা একদম উনি মানে মঞ্চে দাঁড়িয়ে দ্ব্যর্থহীনভাবে বলেছেন, জোরের সঙ্গে বলেছেন, আমরা সাধুবাদ জানাই। তাহলে অভিজিৎ সরকার নৃশংসভাবে খুন হয়েছিলেন কাকুরগাছির বুকে, কলকাতার মানে প্রাণকেন্দ্র, বিজেপি করতেন, কিন্তু বিজেপি করার আগে একটা তো তরতাজা প্রাণ, একটা তো ছেলে, একটা মানুষ। 5 বছর ধরে তার বিচার লিঙ্গার হচ্ছে, বুঝলাম তৃণমূলের সরকার ছিল। 3.5 মাস পশ্চিমবাংলায় বিজেপির সরকার, তার দাদা এখনও দৌড়ে দৌড়ে ঘুরছে, চার্জশিট পেশ হয়ে গেছে। তৃণমূলের তৎকালীন বিধায়ক পরেশ পাল স্ট্রেচারে করে কোর্টে যাচ্ছেন, স্ট্রেচারে করে কোর্ট থেকে বেরিয়ে আবার ফেরত চলে আসছেন। তৎকালীন পুলিশের আধিকারিকরা জেলে ছিলেন, 90 দিন বাদে তারা সবাই জামিন পেয়ে গেছেন, পুলিশ আধিকারিকরা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বা এটাকে হাসাপ করার জন্য যারা ভূমিকা পালন করেছিলেন। তাহলে এই যে 3.5 মাস, এই মামলাটাকে কেন ফাস্ট ট্র্যাক কোর্টে মুভ করছে না সরকার? তাহলে তো সরকারের সদিচ্ছাটা বুঝতে পারতাম যে অভিজিৎ সরকারের যে একটা সেনসেশনাল মার্ডার কেস, যেটা নিয়ে এত বিক্ষোভ বিজেপি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে, তাহলে এই 3.5 মাসের মধ্যে কেন ওটা ফাস্ট ট্র্যাক কোর্টে মুভ করা হলো না? 1, 2, খুন, রাহাজানি, ধর্ষণ যে কোনো সরকারের আমলে হয়ে থাকে এবং সেটা বিরোধীরা সেটা নিয়ে আন্দোলন করে বা করার সুযোগ পায়, করতে বাধ্য হয়। যখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি কিন্তু এই আইন শৃঙ্খলার বিষয় নিয়ে খুব সরব হচ্ছিলেন এবং উনি বলতেন, অন ক্যামেরা বলতেন, বিভিন্ন আইপিএসের নাম করে, যে একবার বিজেপি ক্ষমতায় আসুক, এই আইপিএসগুলোকে যে কী শিক্ষা দেওয়া হবে, কী শাস্তি দেওয়া হবে, তখন তারা দেখবে। আর সুশাসন কাকে বলে একেবারে যেন রাম রাজত্ব প্রতিষ্ঠা করে দেওয়া হবে। কারণ রামও তো যখন লঙ্কা থেকে গিয়ে রাজত্বে, মানে লঙ্কা বিজয় করে যখন অযোধ্যায় ফিরে যখন রাজত্ব করেছিলেন, একদিনের মধ্যে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়ে গেছিল। মানে রামায়ণে তার উল্লেখ কতটা আছে জানি না, বাট এটা প্রচার হয়, ঠিক আছে, মেনে নিলাম। তাহলে 3.5 মাসের মধ্যে কেন বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলেন? কারণ শুভেন্দু অধিকারী মহাশয়ের যে প্রশাসনিক দক্ষতা নেই এটা তো বলা যাবে না। শুভেন্দু অধিকারী মহাশয় দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের বিধায়ক এবং একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন তৃণমূল জামানায়। তো তার যে প্রশাসনিক দক্ষতা নেই এটা কখনোই কেউ বিশ্বাস করবে না, কেউ বলবে না, আমরা যারা বিরোধী আমরাও কোনোদিন বলবো না। হ্যাঁ, এটা হতে পারে যে তার সঙ্গে যারা মন্ত্রীরা রয়েছেন তারা হয়তো পপুলিস্ট রাজনীতিতে আজকাল বিশ্বাস করেন, যেটা আমরা গতকাল দেখলাম মাননীয় পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়াকে, যে উনি রাস্তায় কলকাতার রাজপথে উনি ফুটপাত পরিষ্কার করতে একটা অভিযানে নামলেন এবং সেখানে একটি বিহারের দরিদ্র মহিলা তার ছোট বাচ্চা দুধ গরম করছিল এবং তিনি কিন্তু হিন্দু, তার নাম সীতা, রামের বউয়ের নামেই তার নাম। তাকে গিয়ে যেভাবে তিনি ভর্ৎসনা করলেন আর যেভাবে তাকে বললেন যে তুমি এখান থেকে চলে যাও, তুমি বাচ্চার দুধ গরম করতে পারবে না, সেখান থেকে বোঝা যায় যে বর্তমান সরকার কতটা জনদরদী, যে ফুটপাত পরিষ্কার করার নামে যেদিকে কিন্তু হকার ভর্তি, কলকাতার রাজপথের ফুটপাত দিয়ে চলা যায় না, হকারে ছেয়ে গেছে, অবৈধ পার্কিংয়ে ছেয়ে গেছে, তার জন্য কোনো সুস্পষ্ট নীতি নেই। কিন্তু একটি মহিলা তার ছোট শিশুর দুধ গরম করছে, তাকে তুলে দেওয়া হলো এবং আজকে যখন সে সেখানে বসে যখন রয়েছে বাচ্চাটাকে নিয়ে, পুলিশ এসে বলছে ইয়াসে ভাগ যাও না তো ডান্ডা মারেগা। তার মানে এটাই কি আমরা আশা করেছিলাম না? এটাই আমাদের কামনা ছিল বিজেপি সরকারের কাছ থেকে, বিজেপি এসে জনদরদী সরকারের নাম দিয়ে
আর জনতারই পেছনে তারা ডান্ডা দিয়ে তাড়া করবে, এটা তো আমরা আশা করিনি। বেশ, নিরঞ্জন, আমরা তো সুশাসন নিরঞ্জন, চেয়েছিলাম, একদম সময় আমরা তো তার খুব অপেক্ষায় সংক্ষিপ্ত। ছিলাম। জান্তদা প্লিজ। হ্যাঁ, দেখুন, একটু আগে প্রফেসর ঝন্টু বড়াইক যেটা বলছিলেন যে অন্নপূর্ণা ভান্ডারের ব্যাপারটা বিজেপি কেন বোঝাতে পারছে না, তাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাকিউনার কথাটা তিনি যেটা বলছিলেন, কিন্তু বিজেপি মানুষকে অলরেডি যেটা বুঝিয়ে এসেছে না, বাড়ি বাড়ি যেই বিজেপি কর্মীরা গিয়ে গিয়ে মাতৃশক্তি কার্ডটাকে ফিল আপ করিয়েছিল, তাদের পক্ষে আজকে মানুষকে বোঝানো তাহলে কি না না ফালতু আরে পুরুষ মানুষ আপনার নামে কি আছে নাকি লক্ষ্মী ভান্ডারের কার্ড? দেখুন না, আপনি শুনুন না না, সিদ্দিক রহমান যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা পেতেন, সিদ্দিক রহমান 30 লক্ষ কেন আচ্ছা। পুরুষকে লক্ষ্মী ভান্ডার টাকা দেওয়া হলো? ওকে, জবাব দিন আগে। না, না, কেন জবাব দিন? না, আপনি সরকার টাকা লিস্টটা দিন, দিন না। বাবার বাড়ি থেকে আসে, কারণ নিজের পকেট থেকে আসে নাকি সরকারি টাকা? কেন দিয়েছিলেন? পয়েন্টটা শেষ করি। সুশাসন দেখাচ্ছেন, কিসের পয়েন্ট দেখাচ্ছেন? আমি পয়েন্টটা যে পয়েন্টটা বলতে কেন পুরুষ মানুষের লজ্জা করা উচিত তো। লজ্জা করা উচিত তো। পুরুষ মানুষকে টাকা দিতেন লক্ষ্য ভান্ডার, আপনার দলের নেতারা, আপনার দলের নেতা আরে আপনার দলের নেতা একা। না, আমার কথা আছে, ওনার দলের লিডার ওনাকে একা বলতে বলেছে? 10 জন মহিলার নামের টাকা একা তুলতো, তৃণমূলে নেই। লক্ষ্মী ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে। তাহলে এটা হতে দেবেন কেন? বেশ, আমি একটু শুনে নিই, একটু নিরঞ্জনের বক্তব্যটা শুনে নিই। আসছি জাস্টিফাই করে যার পাওয়ার আসবো, তাকেই দেওয়া হবে। দাদা আসবো, একদম প্লিজ শেষ করবো। হরিলুটের বাচ্চা না। মাতৃশক্তি কার্ড ফিল আপ করেছিল, তাদের তো অন্তত পাওয়া উচিত। তারা পাইনি আপনাকে কে বলবে? মানুষ বলছে, মহিলারা বলছে, মহিলারা রাস্তায় বেরিয়ে 17 লক্ষ লোক পাইনি, 1 কোটি 30 লক্ষ লোক পেয়েছে। যখন নারী ও শিশু এবং কল্যাণ বাছাই মন্ত্রী করে ছিলেন, পাবে। একটু শুনি, অগ্নিমিত্রা একটু পাল যখন নারী ও দাদা, প্লিজ, অগ্নিমিত্রা এটা পাল যখন শোনা যাচ্ছে না, নারী ও শিশু কারোর কথা কল্যাণ শুনতে পাচ্ছি মন্ত্রী, না। তখন অগ্নিমিত্রা দেবী বলেছিলেন যে কোনো তো নতুন ফর্ম ফিল আপ করার ব্যাপার নেই, যারা লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা পেতেন তারা 3,000 টাকা পারবে। পরবর্তীকালে 13 পাতার ফর্ম আমরা দেখেছি, তারপর যারা ফর্মটা ফিল আপ করেছে তারপরে তারা টাকা পাচ্ছে না। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে তার জন্য ক্রাইটেরিয়া হবে। এইটা করে মানুষের সাথে যে তঞ্চকতা হয়েছে, এখনো অবধি কি কি পেন্ডিং জানেন? আরে 3 তলা বাড়ি সেটা পাবে, বাড়িতে এখনো সরকারি অবধি চাকরি ডিএ করে কেউ সরকারি পায়নি। লক্ষ্মী ভান্ডার পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বাজেট লক্ষ্মী ভান্ডার পাবে, 3 তলা বাড়ি আরে লক্ষ্মী ভান্ডার পাবে, কেন আপনারা যেমন দিয়ে গেছে। কেন পাবে না? তারা যার কি বাড়িতে apply ছাদ করে? আছে তাকে 3 ঘর তলা দিয়েছে। বাড়ি না, 3টে রুমের বাড়ি, আবার 3টে যাদের রুমের বাড়ি আছে, তারা বড় লোক। তাকে আবাসের এই ঘর আপনার দেননি। বুদ্ধি, এই লজ্জা করে আপনাদের আপনার। বুদ্ধি ভ্রষ্ট আপনার হয়েছে লজ্জা করে বিজেপিকে লজ্জা করা 5 উচিত। বছর থাকতে আরে পারবে না। দিন থেরাপি আপনার দরকার আরো। আরে আপনাকে আপনাদের এবার বিজেপি লোকেদের ধরে ধরে পচা ডিম মারবে, পচা ডিম মারবে, অন্য কিছু আচ্ছা, please, মানুষরা আজকে ঘর বেচা সময় নেই, এবং সময় একদম শেষ, সময় একদম শেষ। যে ডাবল আমি প্লিজ একটু কোঅপারেট করতে। আজকে সময় নেই দীপঙ্কর দা, বেশ দীপঙ্কর দা, আজকে সময় শেষ। আমি অন্যদিন আবারও এটা নিয়ে আলোচনা করব, যেখানে আজকে ঝন্টুদা যা বলার চেষ্টা করছিলেন কিছুক্ষণ আগে, যে কোথাও কি একটা তালমিলের অভাব দেখা যাচ্ছে, ফলে সমস্যাটা কি এখানে তৈরি হচ্ছে, এটা বিজেপি কিভাবে ভাবছে বা বিজেপি কিভাবে দেখছে সেটাও আমি দেখার বা বোঝার, বা আগামী দিনে যদি এটা নিয়ে প্যানেল হয় ডেফিনেটলি ডিসকাস করার চেষ্টা করবো। কিন্তু আজকে সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের